আমৃত্যু ভালোবাসি তোকে। পর্ব ১৬। লেখিকা সালমা চৌধুরী। আর আমি প্রীতম বলছি। আবির মেঘের কাছে এসে শান্ত স্বরে বলল, তানভীরের আজকে কাজ আছে। কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছেঁড়া বান্ধবীটাকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস। এখন চল। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধালো, কোথায়? আবির তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেলল। বুঝতে পারল কথায় কথায় প্রশ্ন করাতে আবির ভাই রেগে গেছেন। মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে। ঘণ্টাখানেক মেঘকে নিয়ে বাইকে ঘুরেছে। ফুচকা, আইসক্রিম থেকে শুরু করে যে স্ট্রিট ফুড পেয়েছে, মেঘের পছন্দ মতো সবই কিনে খাইয়েছে আবির। বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে। মেঘ তখন আচার খেতে ব্যস্ত। আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বৃষ্টি শুরু হয়ে যাবে তো, বাসায় যাবি না? মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আহ্লাদী কণ্ঠে বলে উঠল, বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে, অপলক সেই দৃষ্টি। মেঘ মনে মনে বলছে, এই গোধূলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই। বৃষ্টির প্রতিটা ফোঁটাকে চিৎকার করে বলতে চাই, এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আমার কল্পনার জগতে আবির ভাই শুধুই আমার। আবির কপাল কুঁচকে তাকিয়ে থেকেই শক্ত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজে নিজের কি হাল করেছিলি মনে নেই? মেঘ এক গাল হেসে উত্তর দিল, এবার আর এমন হবে না, কারণ আপনি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি কি? মেঘ মাথা নিচু করে মুচকি হেসে বলল, কিছু না। ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবির আশপাশ দেখছে। মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়ে বলল, আবির ভাই, ব্যাগটাকে রেইনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ। মেঘের কথায় আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখে বলল, রেইনকোট পরা দরকার তোর, আর তুই তোর ব্যাগকে রেইনকোট পরাতে বলছিস? মেঘ হাসি মুখে বলল, বই খাতা ভিজলে তো পড়তে পারবো না, আমি ভিজলে তো এতটুকু বলতেই আবিরের চোখে চোখ পড়ল মেঘের। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। মেঘ আস্তে করে বলল, নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানল, ভিজতেছিস ভিজ, জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম। সমস্যা আছে কি নেই সেটা তখন বোঝাবো। মেঘ বিড়বিড় করে বলল, আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নিই, তারপর প্রয়োজনে জ্বর সর্দি উপভোগ করে নেব। বৃষ্টি বাড়তে শুরু করেছে। মানুষ ছোটাছুটি করছে। আবির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি দেখছে। এক সময় বাড়ি বর্ষণ শুরু হয়েছে। দুজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা, কিন্তু কেউ যেন এক চুল নড়ছে না। মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে, আর আবির সেই মায়াবী মুখের অভিমুখে নেশাক্ত চোখে চেয়ে আছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘ আকাশের পানে চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলেছে, তা আবিরের অজানা। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটার, কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টাদশীর এখনো হয়নি। তারপর ভাবল, পাশাপাশি হাঁটতে পারলেই মনে শান্তি লাগবে। মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে। তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল। মেঘ আবিরের দিকে চেয়ে আহ্লাদী কণ্ঠে বলল, চলুন না হাঁটি। মেঘের কথা শুনে আবির সহসা দু কদম এগিয়েছে। মেঘ তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আবির নিজের বাম হাত বাড়িয়ে বলল, হাতটা ধর, না হয় কখন আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত খপ করে ধরতে এক সেকেন্ড দেরি করেনি মেঘ। এমনভাবে হাত আঁকড়ে ধরা দেখে আবির সামনের দিকে চেয়ে মুচকি হাসল। অষ্টাদশী তো জানে না, এই আবিরের মনে অষ্টাদশীর চেয়েও হাজার গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে। ২৪ ঘন্টা আবিরের মাথায় শুধু মেঘই ঘুরপাক খায়। অষ্টাদশী কি ভাবে, কি চায়, সবই আবির বুঝতে পারে। তবে কিছু প্রকাশ করে, কিছু অপ্রকাশিত রাখে। রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে। আবিরের দৃষ্টি সামনের দিকে থাকলেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরে নিবদ্ধ। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না, বরং ক্রমে ক্রমে বেড়েই যাচ্ছে। মেঘের বুকের ভেতরে থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না। এই বৃষ্টিসিক্ত গোধূলিতে প্রকৃতিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে, এই মানুষটাকে আমার চাই, সম্পূর্ণ আমার করে পেতে চাই। মেঘ হাবিজাবি ভাবতে ভাবতেই অকস্মাৎ রাস্তার পাশে থাকা গাছের শেকড়ের সাথে হোঁচট খেয়ে উপুড় হয়ে পড়তে গেলে আবিরের বাম হাতে থাকা মেঘের হাতটা আবির শক্ত করে ধরে সহসা ডান হাতে মেঘের পেট বরাবর আঁকড়ে ধরল।
কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হয়েছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে। আচমকা হোঁচট খাওয়ায় মেঘের স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে। নিজের উদরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরে মেঘ বিস্ময় চোখে উদরে রাখা হাতের দিকে চাইল। বৃষ্টিতে ভিজে পরনের সুতি জামাটা আগে থেকেই গায়ের সাথে মিশেছিল। আবির ভাই জামার উপর দিয়ে ছোঁয়ার পরও মেঘের মনে হচ্ছে উন্মুক্ত উদরে হাত রেখেছে আবির ভাই। মেঘের সর্বাঙ্গ শিহরিত হলো। বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা বাইরে বেরিয়ে আসতে চাইছে। মেঘের নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে। হোঁচটের ফলে পায়ের বৃদ্ধাঙ্গুলের কোণা উঠে রক্ত বের হচ্ছে। স্নায়ুতন্ত্রে ক্রমাগত সিগন্যাল দেওয়ার ফলে মেঘ বুঝতে পেরে উফ করে উঠল। নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের দিকে যাওয়ার আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। আবির সঙ্গে সঙ্গে বসে পড়ল আঙুলটা দেখতে। রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে। পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙুলে পেঁচিয়ে দিল। আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সারল কিনা কে জানে। মেঘের মনের ব্যথা যেন এক সেকেন্ডেই সেরে গেছে। মেঘ বাক রুদ্ধ হয়ে চেয়ে আছে। তার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। আবির দাঁড়িয়ে দুহাতের উল্টো পিঠ দিয়ে মেঘের গাল বেয়ে পড়া চোখের পানি, তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করল। তারপর আবির তপ্ত স্বরে বলল, এত সামান্য ব্যথা এভাবে কাঁদলে হবে? তৎক্ষণাৎ মেঘের ফুঁফানোও বন্ধ হয়ে গেছে। মেঘ কিছু বলার আগেই আবির আচমকা মেঘকে কোলে তুলে নিল। মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতাম সহ কিছুটা অংশ চেপে চোখ বন্ধ করে ফেলছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ, বৃষ্টিতে ভেজা পিচ ঢালা রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাঁটছে। কিছুটা সময় পর মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের শ্যামবর্ণের চেহারায় চেয়ে আছে। আবিরের চুলে, নাকে, মুখে, গালে পড়া বৃষ্টির ফোঁটা কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে। মেঘ ধীর কণ্ঠে বলল, নামিয়ে দেন, আমি যেতে পারবো। আবির ভাইয়ের এভাবে কোলে তুলে নেওয়াতে মেঘের সর্বাঙ্গে কারেন্টের শক খেয়েছে। এই মানুষটা কাছাকাছি আসলেই যেখানে মেঘের হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে যায়, সেখানে এভাবে কোলে তোলাতে তার সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তাই মন না চাইতেও আবিরকে বলল নামিয়ে দিতে। আবির নীরের কণ্ঠে বলল, চুপ করে থাক। মেঘ নিশ্চুপ হয়ে আবির ভাইকে দেখছে। ধমক খেয়ে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্চি ছেলেকে ডেকে বলল চেয়ার দিতে। খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল। আবির মেঘকে বসাতেই মেঘ বলল, আপনি তখন না ধরলে পড়ে নিশ্চিত আমার মাথা ফাটত। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, এত সহজে তোর কিছু হতে দিব না। পরিস্থিতি যতই বেসামাল হোক, আমি ঠিকই তোকে সামলে রাখবো। এই কথা শুনে মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানি চেয়েছে। কথার গভীরতা ঠিক কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে। বৃষ্টি কিছুটা কমে এসেছে। আবির শান্ত কণ্ঠে বলল, চা খাবি? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। বেশি করে আদা কুচি দিয়ে 2 কাপ লিকার চা নিয়ে আসছে। 1 কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেঘ চা খাওয়ায় মনোযোগ দিল। বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়া এটাই জীবনে প্রথমবার। বৃষ্টির ছোট ছোট ফোঁটা চায়ে পড়ছে আর মেঘ আপন মনে চা খাচ্ছে। হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইল। আবির মিহি কণ্ঠে ডাকল, মেঘ। আচমকা আবির ভাইয়ের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃৎপিণ্ডে ক্রমাগত ছুরি চালাচ্ছে। এই বুঝি ছোট্ট অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, জি। আবির তখনও শীতল চাউনিতে মেঘের মুখের দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর প্রগাঢ় কণ্ঠে শুধালো, যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় 2টা জিনিস থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তখন তুই কি করবি? আবির ভাইয়ের বলা এত কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না। কপাল গুজিয়ে আবির ভাইয়ের দিকে চেয়ে কথাটা বোঝার চেষ্টা করছে। আবির কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করল, পারবি তো একটাকে বেছে নিতে? মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে। মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আবির ভাই তাকে এমন করে কেন জিজ্ঞেস করছে? উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিস না চাইতেই নিয়ে নেন, বেছে নিতে দেন না। তাহলে কি এমন জিনিস যা একটাই বেছে নিতে হবে? মেঘের নিরুত্তর পরিস্থিতি দেখে আবির মনে মনে বলল, যেদিন তুই 2টা প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি, মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে, সেদিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব। আবির গলা খাঁকারি দিয়ে বলল, বাদ দে সব। আর 1 কাপ চা দিতে বলছি, তুই চা খা। আমি বাইকটা নিয়ে আসি।
আবির আশপাশ দেখে চায়ের টাকা দিয়ে আরেক কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেছে। ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে দিল। বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করল, বাসায় আসবেন না? আবির মৃদু হেসে উত্তর দিল, আসবো একটু পর। তুই সাবধানে রুমে যাস, আঙুলে চাপ যেন না পড়ে। মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল। আবির চলে গেল অজানা গন্তব্যে। আজ মেঘ ইচ্ছে করেই একটু সাজুগুজু করছে। চোখে গাঢ় করে কাজল দিল, হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে। আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেস পরেছে, সাথে সুন্দর হিজাবও পরে নিয়েছে। হুটহাট আবির ভাই কোচিংয়ের সামনে চলে আসে, বিধায় সে সাদা মাটাই ঘুরে। তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে এটা সে আগে থেকেই জানে, তাই সেজেছে। পরীক্ষা শুরুর আগেই বন্যাকে বলেছে তানভীর ভাইয়ার ট্রিটের কথা। তবে বন্যা কোনোভাবেই রাজি হচ্ছিল না। মেঘ জোর করে রাজি করিয়েছে। যথারীতি পরীক্ষা শেষে দুই বান্ধবী রিক্সা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে। আবির আর তানভীর আগে থেকেই দাঁড়িয়েছিল। মেঘ দূর থেকে আবিরকে দেখেই এক গাল হাসল। কাজল কালো সেই টাগর টাগর আঁখি আর অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরের মন উতলা হয়ে উঠেছে। অন্তঃস্থলে শিহরণ জাগছে, বক্ষ স্পন্দন জোরালো হচ্ছে। আবির ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না। আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে। আবির মনে মনে বিড়বিড় করে বলছে, আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস? মেঘরা নামতেই তানভীর রিক্সা ভাড়া দিয়ে দিল। শান্ত কণ্ঠে শুধালো, আসতে সমস্যা হয়নি তো কোনো? দুজনেই মাথা নেড়ে না করল। তানভীর বন্যার দিকে চেয়ে ছোট করে বলল, কংগ্রেচুলেশন। বন্যা হেসে উত্তর দিল, থ্যাংক ইউ। তানভীর আবিরকে ডাকল, ভাইয়া চলো। তানভীরের ডাকে আবির স্বাভাবিক হলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চল। কাছেই একটা রেস্টুরেন্টে গেছে খেতে। খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধু মেঘকে দেখছে। মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে। এই চোখে জাদু আছে, যাই শ্যাম বর্ণের সুঠামদেহী পুরুষকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে। না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে, আর না পারছে নিজেকে সংযত রাখতে। অন্যদিকে বন্যা আর তানভীরেরও কয়েকবার চোখাচোখি হয়েছে, তবে চোখে চোখ পড়তেই দুজনেই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে। বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে, সাথে হিজাব পরা। এত সাজগোজ নেই, দেখতে খুবই সাদামাটা। গায়ের রং ফর্সা হলেও সেটা মেঘের তুলনায় কিছুটা চাপা। ঠোঁটে হালকা লিপস্টিক আছে। উচ্চতায়ও মেঘের তুলনায় 1 ইঞ্চি কম হবে। হাসিটা মাত্রাতিরিক্ত সুন্দর। তবে সচরাচর মেয়েটা হাসে না, বেশিরভাগ সময় সিরিয়াস মুডেই থাকে। খাওয়া শেষে বেরিয়েছে সবাই। মেঘ আর বন্যা দুজনেই তানভীরকে ধন্যবাদ জানালো ট্রিটের জন্য। আবির একবার তানভীরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করল। তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, আমি মেঘকে নিয়ে বাসা যাচ্ছি। তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে ভাইয়া। মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসল। আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করল। আবিররা যাওয়ার পরই তানভীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল, ওঠো। বন্যা ঠান্ডা স্বরে জানালো, আমি রিক্সা করে চলে যেতে পারবো। তানভীর একটু রাগী ভাব নিয়ে বলল, শুনুনি ভাইয়া কি বলছে? তোমায় বাসায় দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হবে। ওঠো। বন্যা আর কথা বাড়ালো না। হেলমেট পরে মাঝখানে জায়গা রেখে বাইকে বসল। পিছন দিকে ধরে রেখেছে। তানভীর জীবনে প্রথম মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে, তাই কিছুটা ভয় আছে। এজন্য এত জোরে বাইক চালাচ্ছে না। কিছুটা যাওয়ার পর রাস্তার পাশে বাইক রেখে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বন্যা সাইডে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বেরিয়ে তানভীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল। বন্যা জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, কি এতে? তানভীর শান্ত স্বরে বলল, তোমার রেজাল্টের গিফট। বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে তানভীর ধমক দিল, বলছি নিতে নাও। বন্যা ভয়ে কিছুটা কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বলল, থ্যাঙ্কস। তানভীর মৃদু হেসে আবার বাইকে বসল। পিচ ঢালা রাস্তায় বাইক চলছে। বন্যা নীরব, শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে তানভীর বলল, গতকাল ভাই আর বনু মিলে আমায় এই বাইকটা গিফট করেছে। কেমন হয়েছে বলো তো? বন্যা হাসি মুখে উত্তর দিল, অনেক সুন্দর হয়েছে। তানভীর পুনরায় বলল, তার জন্যই আজকে ট্রিট দিলাম। বন্যা এবার মৃদু স্বরে শুধালো, আমায় ট্রিট দেওয়ার কি প্রয়োজন ছিল? আমি তো। এটুকু বলতেই তানভীর বলল, তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল। ওই দিন তোমাদের বাসায় খেয়ে আসলাম,
তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড। আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া ডাকো, আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আমি কার ভাই। কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেল। তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করলো। এর মধ্যে বন্যাদের বাসার গলি পর্যন্ত চলে আসছে। বন্যা তাড়াহুড়ো করে বলল, ভাই এখানে নামিয়ে দেন প্লিজ। তানভীর বাইক থামিয়ে বলল, আবার? বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্ত স্বরে বলল, সরি তানভীর ভাই, এখান থেকে হেঁটেই যেতে পারবো, কেউ দেখলে সমস্যা হবে। সমস্যা বুঝতে পেরে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও, আর পড়াশুনো করো ঠিক মতো। আল্লাহ হাফিজ। বন্যাও আল্লাহ হাফিজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে। তানভীর কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চেয়ে রইল সেদিকে। তারপর আবার বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরে বলল, বাসায় যাবেন না? আবির কঠিন স্বরে জবাব দিল, বাসায় যাওয়ার এত তাড়াতাড়ি কিসের তোর? মেঘ আর কিছুই বলল না। আবির ভাইয়ের কাছাকাছি তো সেও থাকতে চায়, কিন্তু তানভীরের সামনে আবির বলেছে বাসায় চলে যাবে, এজন্যই মেঘ জিজ্ঞেস করেছিল। আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে। পার্কের মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো। মেঘের দিকে চেয়ে বলল, ঢুকবি নাকি অন্য কোথাও যাব? মেঘ এক গাল হেসে উত্তর দিল, এসেছি যখন তাহলে ঢুকি, ভালো না লাগলে চলে যাব নে। আবির মেঘের হাত ধরে হাঁটছে। মেঘ আশপাশে তাকাচ্ছে, আর বারবার আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে। এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রেয়সী হারিয়ে যাবে বহু দূরে। মেঘ সেই হাত ধরা দেখে গতকালের ন্যায় বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ। কেউ কেউ পরিবার নিয়ে এসেছে, ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে, বন্ধুরা মিলে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে। বেশ কয়েকটা কাপলও দেখেছে হাতে হাত রেখে হাঁটছে। সেসব দেখে মেঘেরও নিজের আবির ভাইয়ের প্রেমিকা মনে হচ্ছে। এটা ভাবতেই লজ্জায় দু গাল লাল হয়ে গেছে। ঠোঁটের মুচকি হাসি যেন সরছেই না। একটা ফাঁকা ব্রাঞ্চ দেখে আবির মেঘকে ইশারা দিল বসার জন্য। আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে। মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির। মেঘ আপন মনে আইসক্রিম খাচ্ছে। একবার আবির ভাইকে দেখছে, আবার আশপাশ দেখছে। আবির আচমকা ডেকে উঠল, তাকা এদিকে। হঠাৎ ডাকায় মেঘ কিছুটা কেঁপে উঠেছে। তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে আবির ভাইয়ের দিকে তাকালো। আবির ভ্রু কুঁচকে চিন্তিত স্বরে বলল, এভাবে চেয়েছিস কেন? মেঘ মুখ ভোঁতা করে আবির দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পর বলল, কই সাচ্ছি, শুধু কাজল আর। এটুকু বলতেই আবির বলল, শুধু কাজলটাও আর দিবি না। আবির মনে মনে বলল, তোর এই চোখের মায়ায় আমি ছাড়া আর কাউকে পড়তে দিব না। মেঘ আহ্লাদী কণ্ঠে শুধালো, কাজল দিলে কি আমায় সুন্দর লাগে? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের ডালে বসে থাকা পেতনিটার মতো লাগে। এর জন্যই বলছি, কাজল পরে রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাইস না। মেঘ নিচের ওষ্ঠ উল্টে আবিরের দিকে চেয়ে আছে। চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেছে। পল্লব ঝাপটালেই গাল বেয়ে গড়িয়ে পড়বে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে। বিরক্ত নিয়ে বলল, তোর সমস্যা কি মেঘ? কিছু বলার আগেই কান্না করে দেস কেন? 1 মিনিট কাঁদলে 1 ঘন্টা মাথা ব্যথায় ভুগিস, সেটা মাথায় থাকে না? মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয়? আবির ঢোক গিলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এটা জানা এমন কোনো কঠিন বিষয় না। দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গেছিলাম। চল, বাসায় যাই। সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেছে বেশ কিছুদিন। আবিরের ব্যস্ততম দিন কাটছে। এই সপ্তাহে নির্বাচন। তানভীরেরও ব্যস্ততা বেড়েছে 3 গুণ। নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত, কখনো রাত 2-3টায় বাসায় ফেরে, কখনো বা ফেরেও না। নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না। বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলেও সবকিছু আবিরই সামলে নিয়েছে। আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট। তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা। কোচিংয়ের ক্লাস শেষ। এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে। 10টা থেকে 12টা পর্যন্ত কোচিংয়ের পরীক্ষা হয়। পরীক্ষার পড়া, জানাতাপুর পড়া, তার সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছেই। তবে সব কিছুর মাঝেও আবির ভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে। সকাল আর রাতে ব্যালকানিতে দাঁড়িয়ে আবির ভাইকে দেখা এখন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুক্রবারটা শুধু ব্যতিক্রম। তবে শুক্রবারে মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবির ভাইকে দেখে যায়। ধরা পড়ার ভয়ে রুমের ভেতরে ঢোকে না। আজ আবিরের অফিসে মিটিং আছে। রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করেই বেরিয়ে পড়েছে। প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে। 12টায় মিটিং টাইম দিয়েছে। 11:50 নাগাদ আবির নিজের অফিসে পৌঁছেছে। রাকিবের পার্সোনাল সমস্যার জন্য
এখনও অফিসে আসতে পারেনি। আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞেস করছে, কই তুই? আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব? রাকিব জ্যামে আটকে আছে। ঢাকা শহরের জ্যাম মানে লাগছে তো লাগছেই, আর শেষ হবে না। রাকিব ঠান্ডা স্বরে বলল, তুই শুরু কর, আমি কাছাকাছি আছি, আসতেছি। আবির আর কথা বাড়ায়নি। জাস্ট 12টায় মিটিং শুরু করেছে। 2 মিনিটও হয়নি কথা শুরু করেছে। এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে। বিরক্তিতে কপাল কুঁচকে ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল। কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময়ে কল চলে আসছে। সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে সেই হাসি দেখছে। কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলে না। গোমড়া মুখো মানুষের হাসি এত সুন্দর হয়, তারা হয়তো সেটা ভেবেই চেয়ে আছে। আবির ফোন হাতে নিয়েছে। ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে, হৃদয় হরণী, সাথে একটা হাস্যজ্জ্বল ছবি। নাম্বারটা আরও 1 বছর আগে থেকেই সেভ করা ছিল আবিরের ফোনে, কিন্তু এই প্রথমবার কল আসছে। আবির সবার উদ্দেশ্যে আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা খুশিতে ধুকপুক করছে। আবির কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে। 1 সেকেন্ডেই আবিরের হাসি গায়েব হয়ে গেছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকল, আবির ভাই। এই ডাকে আবিরের হৃদয় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে। কপাল কুঁচকে পুরো কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে তোর? কান্নার তোপে কথা বলতে পারছে না, ঘন ঘন শ্বাস নিচ্ছে। আবির পুনরায় ডাকল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কোনো রকমে বলল, একটা ছেলে আমার হাত ধরে। এটুকু বলতে আবার কান্না শুরু করেছে। আবিরের বুকের ভেতর তাণ্ডব চলছে। তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে। সেই যন্ত্রণা বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদয়ের তোলপাড় চোখে ভাসতে বেশি সময় লাগেনি। চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। ক্ষণিকের ব্যবধানে রক্ত বর্ণ ধারণ করেছে চোখ। রুমে 3টে এসি চলছে, তারপরও আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কোথায় আছিস? মেঘ কাঁদতে কাঁদতে জায়গার নাম বলল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি আসছি এখনই, মিটিং অফ। কথাটা বলেই আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেছে। সবাই আশ্চর্য মনে গেছে। আবিরের চোখ টকটকে লাল হয়ে গেছে। পরনের ব্লেজার খুলে নিজের রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে ফেলে বের হয়ে যাচ্ছে। আবিরের পিএস ছুটে এসে ডাকছে, কোথায় যাচ্ছেন স্যার? আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আবির অগ্নি দৃষ্টিতে চেয়ে বলল, আমার চাওয়াটা এর থেকে অনেক বেশি দরকার, আটকিও নামায়। কথায় রাগের তীব্রতা স্পষ্ট। পিএস চিন্তিত স্বরে বলল, স্যার ওখানে একটু পরে গেলে হয় না? অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি তো করতে পারতেন। আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, আর বুকে এত সাহস যে আমার কলিজায় হাত দিছে? ওই কুত্তার বাচ্চাদের না মারলে আমার শান্তি হবে না। এর মধ্যে রাকিব অফিসে ঢুকছে। আবিরের চিৎকার শুনে ছুটে আসে। আবিরের এত ভয়ঙ্কর রূপ দেখে ভীত স্বরে প্রশ্ন করে, মেঘের কিছু হয়েছে? আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে যাচ্ছে। রাকিব পিছন থেকে ডেকে বলল, আমি কি যাবো তোর সঙ্গে? আবির শক্ত কণ্ঠেই বলল, লাগবে না। আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে। রাকিব এবার পিএসের দিকে চেয়ে শুধালো, কি হয়েছে? ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করল। রাকিব স্বাভাবিক কণ্ঠে শুধালো, কোনো কথায় মেঘের নাম শুনেছ? ছেলেটা উপর নিচ মাথা নাড়ল। রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাই, আজ প্রথমবার আবিরের পথ আটকাইছ, তাই তোমায় কিছু করেনি। ভবিষ্যতে আর কোনোদিন আবিরের পথ আটকানোর চেষ্টা করো না, তাহলে ওর সম্পূর্ণ রাগ তোমার উপর ছাড়বে। আবিরের পৃথিবীর 99.99% জুড়ে শুধু মেঘ, বাকি 0.01% তার পরিবার, আমরা, অফিস, সব কিছু। যা বলছে তাই করো, মিটিং অফ রাখো। ছেলেটা ভীত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড? রাকিব মৃদু হেসে উত্তর দিল, শুধু গার্লফ্রেন্ড হলে বোধহয় এত কিছু করতো না। আবির বেঁচে আছেই শুধু এই মেঘের জন্য, না হয় কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত। ছেলেটা কপাল কুঁচকে তাকিয়ে আছে রাকিবের দিকে। রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দাও, কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না। অন্ততপক্ষে মেঘের ব্যাপারে তো কোনোদিন নাক গলাবাই না। তাহলে দেখবা তুমিই আছো কিন্তু তোমার নাক নেই। সো বি কেয়ারফুল। যতটা কুল আর শান্ত আবিরকে দেখো,
সে এতটাও শান্ত নয়। রাকিব চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজের কেবিনে যাচ্ছে। আল্লাহ জানে কোন বিপদে আছে। জ্যামের জন্য মেইন রোড দিয়ে যাওয়া অসম্ভব। অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মেঘ একটা বেঞ্চে বসে কাঁদছিল। আশেপাশে দু তিনটা লোক দাঁড়িয়ে আছে। আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করেছে। একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটার বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে। মেঘের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। আবিরকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে, তাই সব শক্তি ঢেলে কাঁদছে। আবির এক হাতে হিজাবের উপর দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে, অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আছে। নিজের সবটা রাগ হজম করে শান্ত স্বরে বলল, কিছু হবে না, আমি আছি তো, একটু শান্ত হ প্লিজ। কয়েক মুহূর্ত চলে এই বাঁধীন কান্না। কিছু সময় পর মেঘ বুঝতে পারে এভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে মেঘ নিজে থেকে সরে দাঁড়ায়। মেঘের কান্না জড়িত মুখ আবিরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে। মেঘের চোখ মুখ ফুলে গেছে, সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে, যার ফলে গাল নাক থুতনি সব লাল হয়ে আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শুধালো, কোন ছেলেটা? মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো। আবিরের চোখও সেদিকে পড়েছে। একটা ছেলে গাছের গায়ে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে চার পাঁচজন লোক দাঁড়িয়ে আছে। আবির কোনো কথা না বলে ছেলের কাছে গিয়ে এলো পাতাড়ি ঘুষি লাথি শুরু করেছে। আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে। আশেপাশে থাকা চার পাঁচজন ভয় কিছুটা দূরে সরে গেছে। আবিরের রাগান্বিত চাউনি আর মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না। মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানে চেয়ে আছে। আবির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখছে। বাসায় কয়েকবার শুনেছে আবির ভাই মারপিট করেছে, কিন্তু আজ তা নিজের চোখে দেখছে। ধর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহ। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু আবির এক সেকেন্ডের জন্যও থামছে না। ছেলেটা প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিথর দেহ পড়ে আছে। এই সময় পুলিশের গাড়ি এসে থামে। দুজন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করছে। চার পাঁচজন লোকের মধ্যে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলে, স্যার আমি আপনাকে কল করেছিলাম, কিন্তু হুট করে এই ছেলে এসে এভাবে মারতে শুরু করছে। এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে, থামুন আপনি, এভাবে মারছেন কেন? আমাদের বিষয়টা দেখতে দিন। দুই কনস্টেবলের সাথে আরও কয়েকজন লোক আবিরকে টেনে হিঁচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয়। এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে প্রশ্ন করে, তুমি ইকবালের ভাইপো না? আবির তখনও রাগে ফুঁসছে, দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে। তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এসপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দেয়, জি। এসপি এবার স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে, তুমি বিদেশ ছিলে না এত বছর? আবিরই তো নাম তোমার। আবির কপাল কুঁচকে পুনরায় উত্তর দেয়, জি। এসপি মৃদু হেসে বলে, আমি ইকবালের কলেজ ফ্রেন্ড। ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি। এখনও ইকবালের সাথে মাঝে মাঝেই কথা হয় আমার। তা তুমি এই ছেলেকে এভাবে মারছিলে কেন? আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়েছে। মেঘ নিশ্চুপ, বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখে চেয়ে আছে। শরীরের কম্পন এখনো তীব্র। আবিরের সাথে সাথে এইচপিও ঘাড় ঘুরিয়ে দেখল মেঘকে। আশপাশের লোক বলছে, স্যার ওই মেয়েটার সাথেই অসভ্যতা করেছে ছেলেটা। এসপি আবির দিকে চেয়ে জিজ্ঞেস করল, তোমার বোন? আবির মেঘের দিকে চেয়েই উত্তর দিল, চাচাতো বোন। এসপি একবার ছেলেটাকে দেখছে, আশেপাশে মানুষের কথা শুনছে। তারপর আবিরকে কিছুটা সরিয়ে সাইডে নিয়ে বলল, তোমরা আমার পরিচিত। আমি চাই না এই বয়সে তোমরা কোনো কেসে ফেঁসে যাও। সামনে তোমাদের ভবিষ্যৎ আছে। আর ওরা নেশাখোর, ওদের বড় বড় লোক আছে। আমরা ওই গ্যাংটা ধরার চেষ্টা করছি। তাদের ধরতে পারলে এরা কিছুই না। তাই বলি তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও, বিষয়টা আমি দেখছি। আবির কথাগুলো শুনল, দু হাত এখনো মুষ্টিবদ্ধ করে কটমট করছে। বুঝতে পারলো এখানে কিছু বলে লাভ নেই, তাই কথা না বলেই মেঘের কাছে চলে গেছে। এসপি আর দুই কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় চলে যাচ্ছে। আবিরের এলোমেলো চুল, ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে। চোখ মুখে ঘাম আর রাগ দুটাই জলজল করছে। চোখ এখনো লাল রঙা হয়ে আছে। কয়েক সেকেন্ড মেঘের কাঁপাকাঁপি দেখে আবির চলে গেল। দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল, সাথে মাথায় কিছুটা পানি ঢেলে রাগ কমানোর চেষ্টা করছে। মেঘের কাছে গিয়ে তপ্ত স্বরে বলল, নে পানি খা। মেঘ আবিরের দিকে চেয়ে কাঁপা কাঁপা হাতে বোতলটা নিল।
আবিরের চুলের পানি মুখে পড়ছে। মুখ থেকে পানি সরিয়ে নিচে টুপ করে পড়ছে। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে। আবির এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল। আবির চোখ মুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, মনে কর তুই কিছু দেখিসনি, এখন একটু পানি খা। মেঘ ঢক ঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকে 3 গুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে। তখনই রাকিব কল করেছে। আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল, বল। রাকিব চিন্তিত স্বরে শুধালো, ঝামেলা কি বেশি? আমি আর রাসেল কি আসবো? আবির ভারী কণ্ঠে বলল, না আসতে হবে না, আমি চলে আসবো। রাকিব, তাহলে কি মিটিং ডাকবো? আবির মেঘের দিকে চেয়ে 2 সেকেন্ড ভেবে জানালো, হ্যাঁ, আসতেছি আমি। রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করল, মেঘ কোথায়? আবির জবাব দিল, আছে এখানেই। রাকিব মৃদু হেসে প্রশ্ন করল, মেঘকে নিয়ে আসবি অফিসে? আবির, হ্যাঁ, রাখছি, বলে কল কেটে দিয়েছে। আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাবসুলভ ভারী কণ্ঠে শুধালো, এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে? আমার একটা মিটিং আছে, মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে। অফিস গেটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো। মেঘের দিকে চেয়ে তোড়া এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল, ওয়েলকাম ম্যাডাম। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমি ম্যাডাম হলাম কিভাবে? আমি তো... এতটুকু বলতেই আবির ধমকে উঠল, যা দিচ্ছে নে, এত কথা বলতে হয় কেন? মেঘ আর কথা বাড়াল না, চুপচাপ ফুলের তোড়া নিল। তারপর আবিরের পেছন পেছন আবিরের কেবিনে চলে গেল। আবিরের কেবিনের দরজা আটকে বলল, হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। মেঘ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধুয়ে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে। আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল। মেঘ রুমে আসতেই আবির নিজের চেয়ার দেখিয়ে বলল, বস এখানে। মেঘ বিড়বিড় করে বলল, এটা তো আপনার চেয়ার। আবির চোখ রাঙিয়ে তাকাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল। আবির 2 মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল, আমি শাওয়ার নিতে যাচ্ছি, কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই, তুই নিজের মতো রেস্ট নে। আবির 5 মিনিটে শাওয়ার নিয়ে কোমরে টাওয়েল জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে, চোখে মুখে চিন্তার ছাপ। আচমকা আবিরকে এভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। উন্মুক্ত শরীর, শুধু কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা। মেয়েদিন পেটে 6 প্যাকের হালকা চিহ্ন দেখা যাচ্ছে। শরীরে থাকা বিন্দু বিন্দু পানির কণাগুলো চিকচিক করছে। তা দেখে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আবির এসে চেয়ারের 2 হাতল চেপে ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো। মেঘও বিস্ময় চোখে চেয়ে আছে আবিরের চোখের দিকে। এই চোখের ক্রোধ এখনো কমেনি। এত কাছে আসাতে আবিরের নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখমণ্ডল। মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে। আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ। কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল? আবিরের প্রশ্ন মেঘের কর্ণপাত হলো কিনা কে জানে। খানিকটা সময় পর মেঘ চিবুক নামাতে নিলে আবির 2 আঙুলে আটকে দেয়। মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায়, চোখে মুখে ক্রোধ স্পষ্ট। আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল, বল শুধু আর কোথায় ছুঁয়েছে? ওই কুত্তার বাচ্চারে জ্যান্ত কবর দিয়ে আসবো। আবির ভাইয়ের মুখে ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল। ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আর কোথাও ছুঁইনি। আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল, সত্যি তো? মেঘ আস্তে করে বলল, সত্যি। এর মধ্যে দরজায় রাসেল লাগছে, আবির, মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে। আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো। টেবিলের উপর রাখা ফোনে টাইম দেখে নিল। একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল। দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। মেঘের দিকে চেয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ। কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি, দরজা থেকেই নিবি, কেউ ভেতরে যেন না ঢোকে। আমি মিটিং শেষ করে আসছি। আবির চলে গেছে কিছুক্ষণের মধ্যেই আবিরের পিএস কিছু খাবার আর 1 কাপ কফি নিয়ে আসছে। মেঘ নাক পর্যন্ত ওড়না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল, তারপর দরজা বন্ধ করে ওড়না সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে। দেয়ালে কিছু কিছু মোটিভেশন লেখা।
তার সাথে একটা দেয়ালে দুটো হাতের ছবি আঁকা, যে ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল। একটা বড় হাতের উপর একটা পিচ্ছির হাত শক্ত করে ধরা, নিচে দুটো লাইনও লেখা, আমার দেহে প্রাণ আছে যতদিন, এই হাত ছাড়বো না আমি ততদিন। তার নিচে লাভ ডি লাভ এভাবে লেখা। অক্ষর দেখে মেঘ কপাল কুঁচকে চেয়ে আছে, মাথায় কিছু ঢুকছে না। ডি দিয়ে কার নাম হতে পারে? মেঘের নাম এম দিয়ে, জান্নাত আপুর নাম জে দিয়ে। মেঘ বিড়বিড় করে বলল, তাহলে কি জান্নাত আপুর অন্য নাম আছে? হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে। হঠাৎ মনে হলো, আচ্ছা আমার নাম তো মাহাদিবা, দিবা নাম তো ডি দিয়ে শুরু, তাহলে কি আমি? কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কখনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না। তাহলে বোধহয় আমি না, অন্য কেউ। সব কিছু ভালোই থাকে, কিন্তু জান্নাত আপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে, এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের। তার সাথে ওই ছেলের ঘটানো কাণ্ড তো মাথায় আছেই। মেঘ চেয়ারে বসে কফিটা কোনো রকমে খেলো। মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না। বেশি কান্না করছে, যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশি হচ্ছে। কফিটা শেষ করে মেঘ টেবিলের ওপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ঘণ্টাখানেক পর আবির এসে ডাকছে, মেঘ। মেঘ দ্রুত দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না। পুনরায় টেবিলে মাথা রেখেছে। আবির রুমে ঢুকে কপাল কুঁচকে তাকালো। টেবিলের উপর সব খাবারই পড়ে আছে, শুধু কফিটাই খেয়েছে। মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, মাথা ব্যথা করছে? মেঘ ওভাবেই উত্তর দিল, হ্যাঁ। আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো, খাসনি কেন কিছু? মেঘ মুখ তুলে তাকালো, তারপর মন খারাপ করে উত্তর দিল, খেতে ইচ্ছে করছে না। মেঘ পুনরায় প্রশ্ন করল, আমরা বাসায় যাব না? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম কিছুই খাসনি, বাসায় গিয়েও তো খাবি না, তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো। আবির পিএসকে ডেকে এক প্যাকেট কাচ্চি আর ওষুধ আনতে বলছে। আবির ফোন বের করে মামুনিকে কল দিল। হালিমা খান কল রিসিভ করতেই আবির সালাম দিল। হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, কিরে এ সময় কল দিলি যে, কোনো দরকার? আবির ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ আমার অফিসে আছে, এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি। গাড়ি জ্যামে আটকে ছিল, তাই আমি গিয়ে নিয়ে আসছি। আমার একটু কাজ আছে, শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরবো। আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে। একসাথে কথাগুলো বলে তারপর থামল। হালিমা খান হাসি মুখে উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে, মেঘ জাহালে মাথা গরম করিস না বাবা, কাজ শেষ করে চলে আসিস। আবির মৃদু হেসে বলল, সমস্যা নাই, তুমি চিন্তা করো না। কল কাটতেই মেঘ বলল, আপনি আম্মুকে বললেন না কেন? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, সব কথা সবসময় সবাইকে বলতে হয় না। মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এর মধ্যে তানভীর মেঘের নাম্বারে কল দিয়েছে। মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলছে। রুমে এসে মেঘের ফোন টেবিলের উপর রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছিল তোর সাথে? সম্পূর্ণ ঘটনা বল। মেঘ ঢোক গিলে ধীরে ধীরে বলা শুরু করলো, কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায়, আরও কি কি খায়, আর মেয়েদেরকে উল্টোপাল্টা কথা বলে। অনেক স্টুডেন্ট একসাথে বের হয়, তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না। এজন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই। আমাদের গাড়ি আসলে আমি চলে যাই, বন্যাও চলে যায়। কিন্তু বন্যার জ্বর সর্দি এজন্য গতদিন আসেনি, আজও আসতে পারেনি। কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম। আঙ্কেল বলল জ্যামে আছে, একটু দেরি হবে, আমি যেন কোচিংয়ের ভেতরে বসি। আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে নিব, তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়াইছে। আমি সাইড দিতে বলছি, কিন্তু মাতালের মতো কী যেন বলছিল। আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি। ওইখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি দ্রুত হাঁটছিলাম আর ফোনে ভাইয়ের নাম্বারে কল দিতেছিলাম। ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছে। তারপর আমি দৌড় শুরু করি। ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে। আশেপাশে কোনো মানুষ নেই। আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। চিৎকার করছি কিন্তু কেউ নেই। ওই ছেলে আমায় ধরতে নিলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে। ওই লোককে আসতে দেখে ছেলেটা দৌড় শুরু করে। অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে। আমি তখন আবারও ভাইয়াকে কল দিছি। ভাইয়া রিসিভ করেনি। তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিছি। ওই ছেলেকে আটকে ২-৩ জন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে। অনেক জিজ্ঞাসাবাদ করেছে।
পরে কেউ একজন পুলিশকে কল দিছে। পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল, কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। আবিরের চোখ রাগে জ্বলছে। আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে দুহাত টেবিলের উপর রেখে তার উপর মাথা রাখল। তার এই রুদ্র মূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে, তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে। মেঘ নির্বোধের ন্যায় আবির ভাইয়ের চুলের দিকে চেয়ে আছে। সামনের দিকে লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে। মেঘ মৃদু হেসে নিজের ডান হাতে এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে। টেবিলে পড়ে থাকা চুলগুলো আলতোভাবে ছুঁয়ে দিল। ধমকের ভয়ে হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আবিরের নীরবতা দেখেও আবারও ছুঁয়ে দিল আবিরের চুলে। মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো রাগান্বিত মুখমণ্ডলে অকস্মাৎ হাসি ফুটে উঠেছে। ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে। মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টামি করে চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসল। তারপর শীতল কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠে উত্তর আসলো, হুম। মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল। তারপর ঢোক গিলে ভয় ভয় প্রশ্ন করল, দেয়ালে যে ডি লেখা, ডি দিয়ে কার নাম? আবির মাথা তুলে ভ্রু কুঁচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠে বলল, হবে কোনো এক ঢঙ্গি। আবির কথা ঘোরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করল, আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। তানভীর ব্যস্ত থাকে, চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারে না, তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি। আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না। কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয়। তুই চাইলে ওইখানের সব কয়টা ছেলে এখনই তোর পায়ে ধরে মাফ চাইবে, আর কোনোদিন কোচিংয়ের আশেপাশেও আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে তুই তো এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না। তুই কোচিংয়ে যেতে আসতে ভয় পাবি। আমি চাই না আজেবাজে প্রেশার দিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস। তার থেকে কোচিংয়ের রুটিন অনুসারে পড়বি। আমি প্রশ্ন নিয়ে আসবো। জান্নাত তোর পরীক্ষা নেবে। দরকার হলে জান্নাত 3 ঘন্টা সময় নিয়ে পড়াবে তোকে। মেঘ আস্তে করে বলল, বেশি রাত হলে জান্নাত আপু কিভাবে যাবে? আবির কপাল কুঁচকে তাকালো। গম্ভীর কণ্ঠে উত্তর দিল, জান্নাতের চিন্তা তোর করতে হবে না, আগে নিজের চিন্তা কর। এর মধ্যে পিএস খাবার আর ঔষধ নিয়ে আসছে। মেঘকে খেতে দিয়ে আবির অফিসে বাকি কাজগুলো দ্রুত শেষ করছে। রাকিব আর রাসেলের সাথেও কথা বলে আসছে। পিএস ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে। আবির সারাদিন যাবতীয় রাগে ফুঁসছে। অফিসের সবার সাথেই হুটহাট রাগ দেখাচ্ছে। নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে, তাতেও কাজ হচ্ছে না। মেঘ খাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আপনার জান্নাতাপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে। কোথাও চান্স পেলেই জান্নাতাপুর কাছে আর পড়বো না। তারপর আপনার কেয়ারও কমে যাবে। ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব। কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহসা হাসি ফুটে উঠেছে। কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমেষেই মিলিয়ে গেছে। মনে মনে ভাবছে, তোর ওই হাসিতে কি এমন জাদু আছে, যে হাসি আমার সব রাগ এক মুহূর্তেই নিঃশেষ করে দিতে সক্ষম। মেঘ তাকাতেই আবির নড়ে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, রেডি হই নে, বাসায় যাব। মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল, রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি। কাউকে কিছু বলার দরকার নেই। যদি কিছু বলতে হয় আমি বাসায় ফিরে বলবো। কয়েক ঘন্টা পার হতে মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা দুয়েক পর চিল্লাচিল্লির শব্দে মেঘের ঘুম ভাঙে। করিডোর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির 3 কর্তা সোফায় বসা। 3 কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয় আর নেই। আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর। আলিয়া আহমদ খান চিৎকার দিয়ে উঠলেন, তোমাকে এতবার সাবধান করার পর আবারও মারপিট কেন করেছো? বড় আব্বুর রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠল। আবির ভাই তো জানাতে চায়নি, তাহলে বড় আব্বু জানলো কিভাবে? এই বাড়িতে আসার পর থেকেই আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে, কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে, মারপিট দেখেছে। আজ আবির ভাইয়ের কি হবে, এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ। অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিছুই নাই। মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে। এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামল। আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলী আহমদ খান পুনরায় ধমকে উঠলেন, কথা কেন বলছো না? গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছো? আবির ভনিতা ছাড়াই উত্তর দিল, এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দেবে আমি তা সহ্য করতে পারবো না। আলী আহমদ খান পুনরায় বললেন, সহ্য করতে না পারা এক বিষয়,
মারপিট করাটা অন্য বিষয়। মারপিট কেন করলা? লোকে কি বলবে? বিদেশ থেকে পড়াশুনো করে দেশে ফিরছে ছেলে, সে এখন রাস্তাঘাটে মারপিট করে? আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল, আফসোস, আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন, তার কিছুটা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন, তাহলে কেন মেরেছে প্রশ্নটা আমায় করতেন না। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, ওই ছেলেগুলোর জন্য আইন আছে, পুলিশ আছে। তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। তুমি ছেলেকে না মেরে মেঘকে নিয়ে চলে আসতে পারতে। আবির বিড়বিড় করে বলল, আইন আর পুলিশ ছিল বলেই তো ওইগুলারে আবার পিটাতে হয়েছে। ইকবাল খান চিন্তিত স্বরে বললেন, দেখ আবির, এসপি আমার বন্ধু ছিল, আর তোকে চিনছে, বিধায় ঝামেলা করেনি। আর আমাকেও কল দিয়ে জানিয়েছে। এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হইতো। আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন, মান সম্মানের চিন্তা কি এই ছেলের আছে? আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল, আমায় ক্ষমা করবেন। আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না। আর আপনাদের মতো পাষাণ হৃদয় নিয়ে বাঁচতে পারবো না। কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার থমকে উঠল। তোকে ঘুমাতে বলছি, বের হয়েছিস কোন সাহসে? আবিরের পিছন পিছন মেঘও নিজের রুমে ছুটে গেছে। ড্রয়িং রুমে পিন পতন নীরবতা। তানভীর নিষ্পালক তাকিয়েছিল আবিরের যাওয়ার পথে। তানভীরের চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব। যে কয়টা ছেলে কোচিংয়ের সামনে ছিল, সব কয়টাকে ধরে এনে মেরে আত্মহত্যা করেছে। আর যেই ছেলেটা মেঘের হাত ধরেছিল, ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল। ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে এই ছেলের হাত কাটছে। গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু রাকিব, রাসেল আরও কয়েকজন মিলে জোর করে আটকিয়েছে। আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘ। মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে তানভীর। আর রাকিব, রাসেল সহ বাকিরা ওইগুলোরে হাসপাতালে নিয়ে গেছে। যেখানে দুপুরের রাস্তায় সামান্য মারের কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে, তাহলে নিশ্চিতভাবে দু একজন হার্ট অ্যাটাক করবে। সকলের নীরবতা দেখে তানভীরও নিজের রুমে চলে গেছে। ঘণ্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায়। আবিরের রুমে দরজা লাগানো, ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে। ফোনে হয়তো কাউকে ঝাড়ছেন। ভয়ে মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে। কয়েকদিন কেটে গেছে। আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে। একসাথে খায় না, অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায়। মেঘ তো ভয়ে সামনেই যায় না। গত 3 মাসে আবির ভাইয়ের এত রাগ সে আগে দেখেনি। আবির ভাইকে দেখলেই আতঙ্কে থাকে। ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে। মাঝখানে নির্বাচন হয়ে গেছে। তানভীরদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছে। সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। বাড়ির সবাইকেই দাওয়াত দিয়েছেন। কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না, বিধায় তানভীর কাউকে বলেইনি। শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা। মিম বা আদিকে বললে ওরা বাসায় বাকিদের বলবে। আর বাকিদের বললেই শুধু শুধু ঝাড়ি খেতে হবে। এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছে। তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না। এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ। তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক, তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই। ভোরবেলা উঠেই তানভীর চলে গেছে। সবকিছু আগে থেকেই প্ল্যানিং করা। মেঘদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে। আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে। মেঘ বেরিয়ে যাবে। প্ল্যান মোতাবেক সব হলো। আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরাই নায়ক সেজে আসছে। মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরেছে। ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ একটু বেশিই পড়ছে। দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা কাপল। এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলেছে। তারপর 3 ভাই বোন ছবি তুলেছে। সব শেষে খাওয়া দাওয়াও করেছে। সেই অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে, এটা দেখে মেঘের মন উড়ু উড়ু করছে। প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে। তানভীর মেঘকে একটু দূরে নিয়ে কি যেন বলছিল। আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে, আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে। এমপির মেয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেয়েটা হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আব্বু এমপি হয়েছেন তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরও অনেকের। আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। আবির মৃদু হাসল, আর কিছুই বলল না। মেয়েটা আবার প্রশ্ন করল, ভাই আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আবির মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে। মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতেই
চোখ পড়ল একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে। ভালোভাবে দেখতেই মনে পড়ল আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা, মানে এমপির মেয়ে। আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে ফেলল। ঠান্ডা কণ্ঠে শুধালো, উনি কি আপনার গার্লফ্রেন্ড? এমপির মেয়ের এমন প্রশ্নে মেঘ ভ্যাবাচাকা খেল। তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে মুখে। এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ। এই সুযোগ হাতছাড়া করতে চায় না মেঘ। বৃহৎ নয়নে চেয়ে আছে, আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে। আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নেবে অষ্টাদশী। আবির মেঘের দিকে এক পলক তাকালো, পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না, ও আমার কাজিন। এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেয়েটা হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞেস করেছে। মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে। মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মেঘ এক পাও নড়ছে না। ছলো ছলো নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। মনে মনে ভাবছে, আমি কি শুধু মোহের পেছনে ছুটছি? আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্য আমার নেই, কিন্তু তোর ভালোর জন্য এই মিথ্যাটা বলতে হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোকে মানসিকভাবে শক্ত হতে হবে। এর থেকেও কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে তোকে। মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করেই দূরে সরে বসেছে। বাইকের পেছনে হাত রেখেছে, তবুও আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনো দিন মেঘের অনুভূতি বুঝবে না। যেখান থেকে মেঘকে নিয়ে গিয়েছিল ঠিক সেখানেই মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘ হেলমেট রেখে একবারের জন্য তাকায়নি আবিরের দিকে। যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝত। মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে। গত 17 বছরেও সে এত কান্না করেনি। এই আবির ভাই দেশে ফেরার পর যতবার কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে অকস্মাৎ বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দেব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণ করে দিব। এই আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দেবো সেদিন ইনশাল্লাহ। নির্বাচনের ঝামেলার পর থেকে তানভীর বেশ শান্তিতে আছে। আপাতত কাজের এত চাপ নেই। এমপিএ বিভিন্ন কাজে ব্যস্ত। প্রয়োজন হলে মিটিং ডাকে, তখন উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রমে তানভীর এমপির কাছের লোকদের মধ্যে একজন হয়ে উঠেছে। কোনো প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্বর বেশিরভাগটাই তানভীর থাকে। নিজে না পারলে আবির ভাই তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানভীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটাও তানভীরকে আপন ভাইয়ের মতোই দেখে। তানভীরদের একটা কাজ দিয়ে এমপি কোনো এক জায়গায় চলে গেছেন। তানভীর আরও কয়েকজন মিলে কাজ করতেছিল। হঠাৎ এমপির মেয়ের আগমন হয়। মেয়েটা হাসি মুখে বলে, তানভীর ভাইয়া, একটু বসি এখানে। একে এমপির মেয়ে, তার উপর নিজের বাড়ি। তানভীর তো না করার ক্ষমতা নেই, তাই ধীর কণ্ঠে বলল, বসো। মেয়েটা বসে আস্তে করে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করব? কি কথা? মেয়েটা আশপাশে তাকিয়ে দেখল, তারপর ধীর কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ের সাথে একটা মেয়ে আসছিল। ওই মেয়েটাকে। তানভীর কপাল কুঁচকে শুধালো, কেন? মেয়েটা মৃদু হেসে উত্তর দিল, মেয়েটা মাশাল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম মেয়েটাকে, ভাইয়া বলছে কাজিন। আপনি আর ভাইয়াও তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার একমাত্র বোন, মাহাদিভা খান মেঘ। এখন বলো, ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশুনো করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ার সাথে মেঘকে খুব ভালো মানাবে। এটুকু বলেই থামল। তানভীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটা বলা শুরু করলো, না না, এখন বিয়ে দিতে হবে না। ভাইয়া 2-1 বছরের মধ্যে ছুটি নিয়ে দেশে আসবে। তখন যদি। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসল। তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমায় বলেছো এখানেই থামো। ভাইয়া যদি এগুলো শোনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ার যার সাথে বিয়ে ঠিক আর সে কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ার পৃথিবী জুড়ে শুধু মেঘের অস্তিত্ব। না ভাইয়া কারোর হবে, আর না মেঘকে কারোর হতে দেবে। মেয়েটা বিস্ময় চোখে চেয়ে বিড়িবিড়ি করে বলল, ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো না করেছেন, বললেন কাজিন।
তানভীর হাসি মুখে উত্তর দিল, গার্লফ্রেন্ড না তাই না করেছে। বউ কিনা জিজ্ঞেস করতা, তাহলে ঠিকই হ্যাঁ বলতো। ভাইয়া মেঘকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না, সবসময় বউ ভাবে, আর বউ হিসেবেই পরিচয় দেয়। সে যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বাড়িও না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লাগছিল। আবির অন্য কারো মালিকানায় বন্দি। এখন মেঘকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করছে। এই মেঘও আবির ভাইয়ের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভেতরে চলে গেছে। তানভীর কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে। মেঘদের কোচিংয়ের সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজনের সাথে বন্যাও বেরিয়ে আসছে। বন্যাকে দেখে তানভীর বাইক থেকেই জোরে ডাকলো, এই মেয়ে, এদিকে আসো। বন্যা অবাক চোখে তাকালো। মেঘ তো কোচিংয়ে আসে না। ওই দিন ঝামেলার পরে মেঘই কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানভীর ভাইয়া কোচিংয়ের সামনে কেন আসছেন? বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানভীরের কাছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, আজকের পরীক্ষা কেমন হয়েছে? বন্যা মৃদু হেসে উত্তর দিল, জি ভালো। তানভীর গলা খাঁকারি দিয়ে ধীর কণ্ঠে শুধালো, তুমি নাকি অসুস্থ ছিলা, সুস্থ হইছো? বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানভীর ভাই কিভাবে জানে? অবশ্য জানবে নাই বা কেন, মেঘই নিশ্চয়ই বলেছে। বন্যা উপর নিচ মাথা নাড়ল। তানভীর বাইকের সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে বাইকে বসো। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? তানভীর কিছুটা শক্ত গলায় বলল, উঠতে বলছি, ওঠো। বন্যা তানভীর ভাই সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই তেড়ামি না করে চুপচাপ বসছে। তানভীর পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে, যেন গায়ে না লাগে। তানভীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। বন্যার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগে একদিন মেঘ সাথে ছিল বলে বন্যার এতটা অস্বস্তি লাগেনি। তবে আজ একা তানভীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যার অস্বাভাবিকতা দেখে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো অপরিচিত কেউ না। আর আশেপাশের মানুষ যদি তোমার এই কাঁপাকাঁপি দেখে, তাহলে নিশ্চিত ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে আসছি। প্লিজ, স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হয়ে কোমল কণ্ঠে শুধালো, আমায় আবারও ট্রিট দেওয়ার কারণ কি? তানভীর উত্তর দিল, আমাদের এমপি জিতেছে সেই খুশিতে খাওয়াচ্ছি। আরও আগেই খাওয়াবো ভাবছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল। অবশ্য ওইখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছি, এজন্য তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করল, তাহলে মেঘকেও নিয়ে আসতেন? তানভীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করলো। কথাটা বলেই ভাবনায় পড়ে গেছে তানভীর। যদি বন্যা কিছু বুঝে ফেলে? যেই কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘের আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানভীর আমতা আমতা করে বলল, ওই দিনের কোচিংয়ের ঘটনা তো তুমি নিশ্চয়ই শুনেছ। আসলে ওই ঘটনার পর থেকে বোন একটু চিন্তিত। এই অবস্থায় এদিকে আসলে যদি ভয় পায়, তাই ভাইয়া না করেছে, আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেকদিন ধরেই মিমার আদি খুব করে ধরছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারেনি। এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হয়ে যাবে। বন্যা মৃদু হাসল। বাসার ঝামেলার ভয়ে ভাই বোনদের ঘুরতে নিয়ে যাবে। তানভীর যে কোনো কিছুকে ভয় পায়, এটা শুনেই বন্যার হাসি পাচ্ছে। বন্যার অপরূপ হাসি দেখে তানভীরও হেসে ফেলল। তানভীরের উচ্চতা 5 ফিট 9। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুস্বাস্থ্যের অধিকারী। বলতে গেলে কিছুটা গোলুমলু টাইপের। তানভীরের দাড়িও আবির ভাইয়ের মতো ছোট করে কাটা। ফুল হাতার টি শার্ট কনুই পর্যন্ত উঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গোছানো চুলগুলো অগোছালো হয়ে গেছে। বন্যা তানভীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতে খুব মুডি মনে হলেও হাস্যোজ্জ্বল মুখ দেখলে মনেই হয় না এই মানুষটা এত রাগী। দুজনেই খাওয়া শেষ করলো। তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরেছে তানভীর। দিনটা বৃহস্পতিবার ছিল। মেঘ সন্ধ্যাবেলায় সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতেই ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখে সেদিনের না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথা বলে না। আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘের নুডলস খাওয়ার মাঝে মালিয়া খান হুট করে এসে মেঘের পাশে বসলেন। মেঘ অবাক চোখে চাইল বড় আম্মুর দিকে। তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে বড় আম্মু? মালিয়া খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলেন, হ্যাঁ রে মেঘ, যে মেয়েটা তোকে পড়ায়, কি যেন নাম? মেঘ ভ্রু কুঁচকে উত্তর দিল, জান্নাত আপু। কেন? মালিয়া খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে? আমার তো বেশ ভালো লাগে। খুব ঠান্ডা,
মন মানসিকতাও ভালোই মনে হলো। আমার মাথায় একটা চিন্তা ঘুরতেছে। আবিরের তো বিয়ের বয়স হয়েই গেছে। জান্নাতের সঙ্গে তোর আবির ভাইকে মানায় ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে মাথার উপরে অবস্থিত ছাদটা অকস্মাৎ মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যে মেয়েকে নিয়ে নিজেই আতঙ্কে আছে, সেখানে বড় আম্মু ওই মেয়েকেই বউ করার কথা বলছে। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো। মেঘ ঢোক গেলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে, কিন্তু চাইলেই কি সবকিছু লুকানো সম্ভব? যেই মানুষটার জন্য বুকের ভেতর একাকার সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনছে, তাও আবার অন্য মেয়ের সাথে। মেঘের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি করে বোঝাবে? ৩ মাসেই আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। মালিয়া খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে জিজ্ঞেস করিস তো কাউকে পছন্দ করে কিনা? পছন্দ না থাকলে ভাবছি আবির আর তোর বড় আব্বুর সাথে এই বিষয়ে কথা বলবো। কথা শেষ করে মালিয়া খান উঠে রান্নাঘরে চলে গেছেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না, বুক ফেটে কান্না আসছে। নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউড স্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কেঁদেছে। মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই তার জীবনের একমাত্র সঙ্গী। ঘণ্টাখানেক পর জান্নাত আপু পড়তে আসছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে আসছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলোই ঘুরছে। পড়ানো শেষে মেঘ বলল, আপু একটা কথা জিজ্ঞেস করি? জান্নাত মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপু আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাতের ওষ্ঠদ্বয় আরো বেশি প্রশস্ত হলো। শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কে সে, তার আগেই জান্নাতের ফোনে কল আসছে। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতর তোলপাড় চলছে। বড় আম্মুর বলা কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাতাপুর বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া, আজ জান্নাতাপুর পছন্দের মানুষ যে জানতে পারা, সব কিছু যদি এক সুতোয় বাঁধা হয়, তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই মেঘ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে শক্ত কণ্ঠে নিজেকে শাসালো, একদম কাঁদবি না। যে মানুষটা কোনোদিন তোর হবেই না, তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে খায়নি। সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাসায় ফেরার পর থেকে ছাদে ছিল। রুমে এসেছে শেষ রাতের দিকে, তাই সেসবের কিছুই জানে না। শুক্রবারের সকাল থেকে মেঘের কোনো হদিশ নেই। তানভীর পর্যন্ত ডেকে আসছে, কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে। শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে। শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবার শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে। বাকিরাও খেতে বসতেছে। আকলিমা খান হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মেজো আপা, মেঘ তো এখনো খেতে আসলো না। এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিল। তানভীর সঙ্গে সঙ্গে উঠে গেছে। মেঘকে ডেকে ধমকে নিয়ে আসছে। মেঘের চোখ মুখ ফুলে আছে। চুলগুলো এখনো ভেজা। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মাথা নিচু করে খেতে বসেছে। চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে, কিন্তু আবির মেঘের বিপরীতে বসায় স্পষ্ট মেঘের চোখ নাক মুখ দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকে তাকিয়েছে, ভেবেই পাচ্ছে না হলো কি। কিন্তু মেঘ ভুল করেও একবার মুখ তুলে তাকায়নি। মেঘের হাবভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চাইতেছো সবই তোমাকে দেয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশুনোতে এত অবহেলা। শুনলাম ইদানিং কোচিংয়েও যাচ্ছ না। অবশ্য যাবেই বা কিভাবে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিকমতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাত টেবিলের নিচে তানভীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগেই উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে। ১-১.৫ ঘন্টা পর তানভীর মিমকে আর আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। দুই ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকে রেডি হয়েই সোফায় বসে আছে। শুক্রবার মানে আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা সুন্দর ডিজাইনিং ঘড়ি। চুলগুলো সুন্দর করে স্টাইল করছে। যদিও হেলমেট পরলে চুল অগোছালো হবেই। আবির সোফায় বসে ফোন চাপতেছিল। তানভীরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল, তাই এখনও তাই পরনে। প্যান্ট পরার সময়ও পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে
আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া, বনু তো ঘুরতে যাবে না বলছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। তানভীর ঢুক গিলে ছোট করে বলল, আচ্ছা আমি রেডি করাচ্ছি। আবার দ্রুত দৌড়ে গেল বোনের রুমের দিকে। মেঘকে বোঝাচ্ছে, কিন্তু মেঘ কোনো কিছুতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানভীর আবার নিচে আসছে। আবিরকে কিছু বলার আগেই আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয়ে আবার বোনকে রাজি করাতে গেছে। 4-5 বার উপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বাসা থেকে বেরিয়ে বাইকে বসে আছে। তানভীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানভীর আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করে বলল, বনুকে রাজি করিয়ে এনেছে ঠিকই, কিন্তু তার শর্ত সে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিড়মিড় করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানভীর মনে মনে বলছে, আল্লাহ তুমি আমায় উদ্ধার করো। দুই দিকে আগ্নেয়গিরি, মাঝখানে আমি অসহায় এক বালতি পানি। কি করে সামলাবো এই দুই পাগল রে? তানভীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল। মেঘ মাত্রাতিরিক্ত রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছে তার নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানভীর আবিরের দিকে তাকাতেই দেখল আবির রাগে ফুঁসছে। তানভীর বিড়বিড় করে বলল, কি মুসিবতে পড়লাম আমি? কোনো কিছুতেই যখন বোনকে মানাতে পারছিল না, তখন তানভীর বলে উঠল, দেখ বনু, ভাইয়ার বাইকে একজনই বসতে পারবে। দুজন বসলে রিস্ক হয়ে যাবে। আমার বাইকে দুজন বসা গেলেও দুজন মেয়ে বসা যাবে না। মিম জীবনে প্রথম বাইকে উঠবে। তোরা দুজন একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ার সাথে যা। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি এসব জানি না। আমি ওই বাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে আসো। আমি যাব না। তানভীর আঁতকে উঠে বলে, না তুই যাবি। প্লিজ, এটাই লাস্ট টাইম। এরপর থেকে আমি তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ের সাথে চলে যা। এই কথা তো বলে ফেলেছে, কিন্তু ঘুরে ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কারণ এই কথা শুনে নিশ্চিতভাবে আবিরের রাগ দ্বিগুণ বেড়েছে। আর ভাইয়ের রক্তবর্ণের চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সে বোনকে বোঝানোর জন্য এই কথা বলছে, কিন্তু আবির তো এটা সহ্য করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে হাসল। বোনকে মানাতে পারছে, এতেই শুক্রিয়া। মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে এক হাত ফাঁকা রেখে। আবির উচ্চস্বরে বলে উঠল, তানভীর, তোর বোনের বল ধরে বসতে। না হয় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন বোনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাঁধ চেপে ধরে আবির ভাইয়ের কাছাকাছি এসে বসল। আবির হেলমেটের আড়ালেই মৃদু হাসল। তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর বিড়বিড় করে বলছে, আহারে, আমার বোনের কিছু হলে আমার আগে তো তুমিই মইরা যাবা। তানভীরও যথারীতি মিমার আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরেছে। সবার মতো পছন্দের খাবার খেয়েছে। নাগরদোলায় উঠেছে। অথচ মেঘের মুখের হাসির ছিটে ফোঁটাও নেই। সে জড়বস্তুর ন্যায় আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশুনোয় যায়। সে তো কখনোই চায় না তার অষ্টাদশী এভাবে মুখ গোমড়া করে থাকুক। মিম, আদি আর তানভীরকে বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় আসছে। রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখলো। তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় আচমকা এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠেছে। কি বলবে সে? এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস নেই মেঘের। সামান্য এক প্রশ্নে যেই থাপ্পড় খেয়েছিল, আজ যদি বিয়ে নিয়ে কথা বলে, তাহলে হয়তো এই নির্জন রাস্তায় মেরে ফেলে রেখে চলে যাবে। এসব ভেবেই মেঘের শরীর কাঁপছে। আবির পুনরায় প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢোক গিলে আস্তে করে বলল, না, ঠিক আছে। আবির শক্ত কণ্ঠে শুধালো, তাহলে বল, তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ল। আবির ভারী কণ্ঠে বলা শুরু করল, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না। তোর কাজ পড়াশুনো করা। তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কি বললো, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স নাও পাস, তাতে কেউ তোকে কিছু বলবে না। সেটা আমি দেখব। কিন্তু নিজেকে যাচাই করার আগেই ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলো মেঘের গালে আর কপালের একপাশে পড়ছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙুলে মেঘের চিবুক উঠালো। আলোয় জ্বলজ্বল করে উঠল অষ্টাদশীর চাঁদের ন্যায় মুখবিবর।
আচমকা আবির ভাইয়ের আঙুলের ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো। আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ। বুকে জমে থাকা অভিমানরা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনের সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছে করছে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটা একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্ত স্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। এই কথা শোনা মাত্র মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনেরা দিক বিদিক ছুটছে। মনে একটা কথাই বারবার ঘুরছে, আমার মেঘ। আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছেন। এটা ভাবতেই মেঘের সকল মন খারাপ এক মুহূর্তেই পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখের অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসল। মেঘের দিকে তাকিয়ে থেকেই পুনরায় ধীর কণ্ঠে বলল, দিস ইজ মাই স্প্যারো। আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউ লাইক দিস। মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই যে এই মানুষটাকে নিয়ে এত অভিমান, এত অভিযোগ, সামনে আসলে কেন এই অভিযোগ আর অভিমানরা পালিয়ে যায়? এত এত রাগ কেন দেখাতে পারি না ওনাকে? উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন, আর জান্নাত আপুও যদি ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই যে এই মানুষটার ছোট ছোট কথাতেই আমার সব রাগ গলে পানি হয়ে যায়, আবার নতুন করে ওনার প্রেমে হাবুডুবু খাই। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখনও কি ওনার প্রতি আমার এরকমই টান থাকবে, নাকি এখনের অনুভূতিগুলো তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছুই তার মাথায় ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকে মেঘের মন খারাপ, আর বাকিটা পড়াশুনো নিয়ে। কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে যে জান্নাত, এটা আবির বুঝতেও পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকে তাকিয়ে আছে। একবারের জন্য কান্না থামাতে বলছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে এভাবে কাঁদছে, অথচ এই মানুষটা কিছু বলছেনও না। এতক্ষণে তো অন্ততপক্ষে ৪-৫টা ধমক আর ২-১টা থাপ্পড় খেয়েই ফেলত। তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবে মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে। মেঘ তাকাতেই আবিরের হাসির মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কাঁদছে, আর এই বেটাই কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আবার খারাপ হয়ে যাচ্ছে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হাসছেন কেন? আবির হাসিটা একটু কমিয়ে উত্তর দিল, কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে। কাঁদলে তোকে অনেক বেশি সুন্দর লাগে তো, তাই। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল, তাই হাসি আটকাতে পারছিলাম না। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করল, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে শেওড়া গাছে যে থাকে তোর বান্ধবীটা, ওইটার থেকেও তোকে সুন্দর লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনিই অন্ধকার হয়ে গেছে চারপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও রাস্তার আশেপাশে বিশাল গাছের কালো ছা দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দুহাতে আবিরের শার্ট খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেঘকে ভয় দেখানোর একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেত্নী। আর কোনো কিছুতেই ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে। এই জন্যই ইচ্ছে করেই মেঘকে খোঁজায়। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টের, সেটা আবিরের থেকে কেউ ভালো জানে না। আবিরেরও ইচ্ছে করছে মেঘকে দুহাতে জাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসে প্রশ্ন করল, এই যে তুই হুট করে মরা কান্না জুড়ে দিস, আবার হুট করেই পাগলের মতো হাসতে থাকিস, তোর এমন আচরণেই মানুষ ভাববে তুই শ্যাওড়া পাড়ায় থাকিস। মেঘ এখনো দুহাতে শার্ট খামচে ধরে আছে। ভেজা কণ্ঠে বলল, এসব কথা বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে বলল, তাহলে তুই বল কাঁদছিলি কেন? তোরে কে কি বলে যে তুই এভাবে কাঁদিস? এত আবেগ দিয়ে জীবনে চ এত আবেগ দিয়ে জীবন চলবে না মেঘ। কে কি বলল, কে কি করলো, কে কোথায় চান্স পেল, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনোদিন উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট করে ধমক দিল, তাকা এদিকে। মেঘ ১ সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ঢোক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে। তাদের কথায় তুই কেঁদেছিস, মানে তারা জিতে গেল। এত সহজে অন্যকে জিতিয়ে দেওয়া কি ঠিক হবে?
একটু থেমে পুনরায় বলল, জীবনে যাই হয়ে যাক, তবুও নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না। এখনো অনেক সত্যির মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করল, কি এমন সত্যি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তো না জানলেও চলবে। দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবারে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকছে। মেঘ একটা খাতা রেখে আসছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলছে। যার মনে যেটা থাকে সেটাই সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখল। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমায় একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা, ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভেতরে প্রশ্নেরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করছে। আবির ভাই দেখবে, এসবের মানে কি? ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব বলতো না। আবার কলও দিতে বলছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিংয়ের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার উপরে সময় লাগছে। ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করেই মেঘের জন্য ওয়েট করছিল। এই যে সে জান্নাতের সাথে কথা বলেছে, মেঘের মনে কি চলছে তা বোঝার জন্যই ওয়েট করছিল। দুজনেই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিয়া খান তানভীরের চেয়ার টেনে আবিরের পাশে বসছেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা, তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতেই জবাব দিল, বলো, শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালোই বুঝতে পারছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাতাপুর যাওয়ার সময়ও মেঘ দেখেছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউ দেখার মতো পরখ করছিল। মালিয়া খান শীতল কণ্ঠে বলা শুরু করলো, আর কিছুদিন পরেই তোর 25 বছর হতে চলল। তুই যেহেতু এখন ব্যবসাও করছিস, তোর আব্বুর মুখে শুনছি তুই খুব মনোযোগী। আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগছে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক, আবির মায়ের উপর সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকেই খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না। ঘরে দু একজন এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দেবে। তার মানে এই কারণেই মেঘ সেদিন এত কান্না করছিল। আর আমি ওকে পড়াশুনো নিয়ে এত জ্ঞান দিলাম। আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা তুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে। অবশ্য রাজি হবে নাই বা কেন? উনিও তো। এটুকু ভেবেই মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে অকস্মাৎ বলে উঠল, একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে আর তোমরা কী সব ভাবছো? তাছাড়া আমি এখন বিয়ে করব না। এই টপিকে আর কথা বলো না। এটুকু বলেই আবির দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, আয় মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। এসব আজাইরা চিন্তা মাথায় ঢোকাবি না। এতক্ষণ শুনলে আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 16তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। থ্যাংক ইউ সো মাচ পুরো পর্বটা শোনার জন্য। আর খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বটা নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।